নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2001 সালের 7ই অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। 24 বছর পূর্ণ করে 25 বছরে পা দিলেন। 24 বছর ধরে একটানা তিনি প্রশাসনের শীর্ষে। 2001 থেকে 14 পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী, তারপর 11 বছর দেশের প্রধানমন্ত্রী। প্রশাসনিক শীর্ষ পদে থাকার রেকর্ড নরেন্দ্র মোদী বোধহয় সব রেকর্ড ভেঙে দেবেন। জ্যোতিবাবু 24 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, মানিকবাবুও ছিলেন। প্রধানমন্ত্রী সমস্ত রেকর্ড ভেঙে দেবেন প্রশাসনের শীর্ষ পদে আসীন হওয়ার নিরিখে। 2001 সালের 7ই অক্টোবর তৎকালীন গুজরাটের রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের ছবি আর 2014 সালে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের ছবি এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন। এবার আজকের যে শিরোনাম, সেকু মাকু হায় হায়, কেন বললাম বলুন তো? কয়েকদিন আগে বামপন্থী দলগুলো কলকাতায় একটা মিছিল করে, পুজোর আবহে বিসর্জন শুরু হয়েছে। বিষয় হচ্ছে গাজাতে যে ফ্লোটিলা ত্রাণ নিয়ে অনেকগুলো জাহাজ যাচ্ছিল, সেগুলোকে ইসরায়েল আটক করেছে, সেই জন্য তারা পথে নেমেছিল। দেখুন, গাজায় শান্তি পেরাতে বা একটা চিরস্থায়ী সমাধানের জন্য ট্রাম্প একটা 20 দফা প্রস্তাব দিয়েছে। ইজিপ্টের একটি রিসর্টে হামাস এবং ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হচ্ছে। হয়তো আজ না হয় কাল একটা শান্তি ফিরবে গাজায়। গাজাতে ইসরায়েলের হামলায় নারী শিশুর মৃত্যু, হাহাকার, ত্রাণ শিবিরে থালা বাটি নিয়ে মহিলা শিশুদের দাঁড়িয়ে থাকা, তাদের চোখে মুখে আতঙ্কের ছবি সবাইকে নাড়িয়ে দিয়েছে, সবাইকে। আবার এটাও ঠিক, হামাস একটি জঙ্গি সংগঠন। সেই জঙ্গি সংগঠন যেভাবে 2023-এর 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল, তার পরিণতিতে গাজার এই অবস্থা। গাজার মানুষ যদি শান্তি চান, তাহলে তাদের হামাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। তাদের বলা উচিত, হামাসের এই কাণ্ড কারখানা আমরা বরদাস্ত করি না, কিন্তু তারা সেটা বলেন না। গাজার ভূখণ্ড থেকে যদি হামাসের বিরুদ্ধে প্রতিবাদ হতো, তাহলে বিষয়টা এত দূর গড়াতই না। দুর্ভাগ্যের বিষয়, সেই প্রতিবাদ হয়নি। গাজার মানুষের সিংহভাগের সমর্থন এখনো হামাস পায়। আপনার নাকের ডগায় যদি হামাসের মতো কোনো শক্তি থাকে, যারা নিরন্তর আপনার ভূখণ্ডকে আক্রমণ করবে, আপনার দেশের মানুষকে রক্তাক্ত করবে, আপনি হাত গুটিয়ে বসে থাকবেন? অবশ্যই না, বসে থাকার কথাও নয়। ভারতবর্ষের সিংহভাগ মানুষ ইসরায়েলের পক্ষে, কারণ ইসরায়েল প্রকৃত অর্থে ভারত বন্ধু। ইতিহাসের পাতা উল্টান। ইসরায়েল রাষ্ট্র গঠনের সময়, রাষ্ট্রপুঞ্জে যখন ভোটাভুটি হয়, তখন আইনস্টাইন নেহরুকে চিঠি লিখে ইসরায়েলের সমর্থনে রাষ্ট্রপুঞ্জে যাতে ভারত ভোট দেয়, তার জন্য আবেদন করেছিলেন পণ্ডিত নেহরু। সে আবেদন তো শোনেননি। তার আরব প্রেম উথলে উথলে পড়ছিল। ওয়াইসিতে 57টা মুসলিম দেশ আছে, তারা যখনই সুযোগ পায় কাশ্মীরের বিষয়টাকে আন্তর্জাতিক মঞ্চে তোলার চেষ্টা করে। এরদোগানের টার্কি পাকিস্তানকে সহায়তা করে। এইসব ইতিহাস তো আমরা জানি। অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ চেষ্টা করে কাশ্মীরের বিষয়টাকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে এসে তৃতীয় পক্ষের মধ্যস্থতা যাতে হয়, সেটা নিশ্চিত করার জন্য, যে কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ, পিওকে আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ। জোর করে পাকিস্তান ওটা ধরে রেখেছে পণ্ডিত নেহরুর অদূরদর্শিতার জন্য। কার্গিল ওয়ারফেয়ারে, হাই অ্যালটিটিউড ওয়ারফেয়ারে
ভারতের বায়ুসেনাকে প্রযুক্তি কে সরবরাহ করেছিল? ইসরায়েল। ইসরায়েল ভারত বন্ধু, চিরকাল ভারত বন্ধু, এবং ইসরায়েলের প্রতি আমাদের সমর্থন আছে। কই এই কথাগুলো তো মুখ ফুটে বলেন না। জ্যোতিবাবু তো ইসরায়েল গিয়েছিলেন, খুব আপত্তি উঠেছিল বাম মহল থেকে, কিন্তু জ্যোতিবাবু গিয়েছিলেন যদি ও বাস্তববাদী ছিল। এখন এই মাকু সেকুলা গাজা ভূখণ্ডে মানুষের দুর্দশা নিয়ে পথে নামছেন, মিছিল করছেন, বিবৃতি দিচ্ছেন। আগে তো কিউবায় চাল পাঠাতেন, কিন্তু বাংলাদেশে সনাতনীরা যখন আক্রান্ত হয় তখন আপনাদের প্রতিবাদ কোথায় থাকে? চুপ করে থাকেন না, মুখে কুলু পেটে থাকেন। ওই প্রতিবাদ করলে ওই বিশেষ সম্প্রদায়ের সমর্থনটা যদি হারাতে হয়, আপনারা সেকুলার, আপনারা ভণ্ড, আপনারা সংখ্যালঘুদের তোষণ করেন। সংখ্যালঘু সাম্প্রদায়িকতা নিয়ে আপনাদের মুখ থেকে দুটো শব্দ কখনো শোনা যায় না। এই জন্য ভারতবর্ষের মানুষ আপনাদের বর্জন করেছে। আরএসএস এর প্রতিষ্ঠা 1925 শতবর্ষ হলো। আরএসএস এর ব্যাপ্তি সারা ভারতবর্ষে, আর কমিউনিস্ট পার্টির 1925 সালে পথ চলা শুরু। তাদের কি অবস্থা, আরএসএস এর কি অবস্থা, এটা দেখলেই বোঝা যায় যে বামপন্থী রাজনীতি কতটা অপ্রাসঙ্গিক। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নিয়ে তাদের মুখে বুলি ফোটে না, সেলোটেপ লাগিয়ে রাখেন, আর গাজা নিয়ে পথে নামছেন। এই দ্বিচারিতা, এই ভণ্ডামির জবাব মানুষ আপনাদের দিয়েছে এবং আরো দেবে। আসলে আপনারা আপনাদের প্রতিপক্ষ কে সেটা বুঝতে পারছেন না। আপনাদের প্রতিপক্ষ তো বিজেপি, আপনাদের পরম মিত্র তৃণমূল, সিপেবল। তৃণমূলের বিরুদ্ধে যে লড়াইটা করেন আপনারা, ওটা লোক দেখানো। তলায় তলায় তৃণমূলকে সহায়তা করেন। কিভাবে করেন? যেগুলোতে খুব নেক টু নেক ফাইট, সেখানে 5,000-6,000 ভোট কেটে দিয়ে, তৃণমূল বিরোধী ভোট কেটে দিয়ে তৃণমূলকে জিতিয়ে দেন। আপনারা সিপিএমূল, তৃণমূলের বন্ধু, পরম বন্ধু। বাংলার মানুষ এটা বুঝেছে বলেই আপনাদের ওই 2-3% নামিয়ে এনেছে, এবার আরো কমে নামাবে। শূন্যের গেলেও আপনাদের কাটবে না। বামপন্থী বন্ধুদের বলছি, শুনতে হয়তো আপনাদের খারাপ লাগবে। আপনারা তো নিজেদের রাজনীতিটাই ঠিক করতে পারছেন না, নিজেদের পায়ে কুড়ুল মারছেন। আপনারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পথে নামছেন, ঠিক আছে, নামতেই পারেন। বাংলাদেশে সনাতনীরা যেভাবে আক্রান্ত হচ্ছে, কোনোদিন নেমেছেন পথে? কোনোদিন নেমেছেন? নামবেন না। নামলে পরে ওই সংখ্যালঘু ভোট ব্যাংক হাতছাড়া হবে, এই ভয়। ওই বিশেষ সম্প্রদায়ের ভোটটা আপনাদের দরকার, ওতে আবার তৃণমূল একচেটিয়া থাবা বসিয়েছে। এই দ্বিচারিতা আপনাদের তো হায় হায় বলতেই হবে। আপনারা সেকুলার নাকি? আপনারা ধর্মনিরপেক্ষতা কাকে বলে জানেনই না। প্রকৃত সেকুলার হলে সে সব ধরনের সাম্প্রদায়িকতার নিন্দা করবে। আপনারা ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে টু শব্দটি করবেন না, আর মানুষের চোখে ধুলো দিতে রাস্তায় নামবেন যে গাজা ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। ঠিক ঠিক ঠিক, সেকু মাকু হায় হায়। বিহারে ভোট আসছে, ওখানে সব সেকু এক হয়েছে। সিপিআইএমএল, সিপিএম, সিপিআই, কংগ্রেস, আরজেডি। প্রশান্ত কিশোর ভোটে লড়বেন, 2 দফায় ভোট হবে। প্রশান্ত কিশোর প্রথম ভোট কুশলী, যিনি সরাসরি নির্বাচনে নামছেন। জনসুরাজ পার্টির প্রার্থী তালিকায় নাকি চমক থাকবে। সোশ্যাল মিডিয়া সেন্সেশন থেকে প্রাক্তন আমলা, বিজেপির বিক্ষুব্ধ সবাই নাকি থাকবেন। এখন এই জনসুরাজ পার্টি কি বিহারের নির্বাচনের ফলাফলের এক্সপেক্টার? এনডিএ জোট আর মহাগঠবন্ধন মিলে 72% ভোট পেয়েছে, 72 থেকে 74। বাকি 26% ভোট নাকি জনসুরাজ পার্টি পাবে বলে দাবি করছে।
তারা 10% আশেপাশে ভোট পাবে, এটা নিশ্চিত। কার ভোটে তারা থাবা বসাবে, মহাগঠবন্ধনের নাকি এনডিএ জোটে? তারা থাবা বসাবেন প্রতিষ্ঠান বিরোধী ভোটের। তাহলে প্রতিষ্ঠান বিরোধী ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে এনডিএরই সুবিধা। প্রশান্ত কিশোরের নির্বাচনী ময়দানে অবতীর্ণ হওয়া, বিহারের সম্ভাব্য ফলাফল কি, এই নিয়ে কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক এবং জনতা দল ইউনাইটেডের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি অমিতাভ দত্তর সঙ্গে। শুনে নিন কি বললেন তিনি। অমিতাভ দা, বিহারের নির্বাচনের তারিখ তো ঘোষণা হয়ে গেল 2 দফায়, 14 তারিখ ফলাফল, এবং প্রশান্ত কিশোর বলেছেন তিনি ভোটে লড়বেন। তার এই ভোটে লড়াটা কতটা প্রভাব ফেলবে বিহারের ভোটে? কিছুটা প্রভাব ফেলবে, অলরেডি ফেলতে আরম্ভও করেছে। প্রশান্ত কিশোর তো সারা বিহারের অনেক অংশেই ঘুরেছেন এবং কিছু কিছু সেকশনের লোকও তার সাথে যুক্ত হয়েছে এবং তার প্রভাব হবে, কিছুটা প্রভাব হবে বিভিন্ন জায়গায়। তবে নির্ভর করছে প্রার্থী নির্বাচনের পরে, কারণ বিহারে তো মূলত জাতপাত ভিত্তিক ভোট হয়। এখন যেখানে ধরে নিন প্রশান্ত কিশোর বলেছে যে আমি দেখে দেখে প্রার্থী দেব, এখন মূলত দুটো ভাগে ভাগ হয়ে বিহার এতদিন ভোট হয়েছে। উচ্চ বর্ণের জাতি, কুর্মি, কৈরি, কুশওয়াহা আর পশমিন্দা মুসলমান, আর এর সাথে মাঝি আর পাসওয়ান, এই দুটো পার্টি, এরা হচ্ছে এনডিএ এর একটা ব্রড বেস একখানা হচ্ছে কাস্ট বেস। আর মুসলমান আর যাদব নিয়ে সেটা হচ্ছে লালু প্রসাদ যাদবের ভোট বেস। এখন প্রশান্ত কিশোর যাদব যেখানে জিতে আছে যাদব ক্যান্ডিডেট দেবে, যেখানে ভূমিয়ার জিতে আছে মানে উচ্চ বর্ণের এনডিএ প্রার্থী সেখানে প্রার্থী দেবে। গতবারের নির্বাচনে তো খুব কাছাকাছি গেছিল ভোট শেয়ার, কিন্তু সেই ভোট শেয়ারটাকে ধরা যাবে না যদি পূর্ণাঙ্গ এনডিএ এবং পূর্ণাঙ্গ ওই লালু যাদবের অ্যালায়েন্স হয়, তাহলে অন্তত 5-6% ভোটে এনডিএ এগিয়ে আছে। কারণ গতবারে ওই পাসওয়ান ছিল না, রামবিলাস পাসওয়ানের ছেলে ছিল না এদের সাথে, তার আলাদা লড়াই করেছে এবং বিজেপিরও একটা সেকশন ওই রামবিলাস পাসওয়ানের ছেলেকে ভোট দিয়েছিল, যেখানে জনতা দল ইউনাইটেড প্রার্থী দিয়েছিল। সুতরাং এবারে কনসলিডেট হলে 40-42-45% ভোটে পৌঁছে যেতে পারে এনডিএ। সেখানে লালু যাদবের ভোট বেশ বেশি নেই, কিন্তু যদি যাদবের ভোট কাটে, আবার ব্রাহ্মণের ভোট কাটে, প্রশান্ত কিশোরের ক্যান্ডিডেট হয়, তাহলে ভোটের রেজাল্ট এদিক ওদিক হবে। তবে প্রশান্ত কিশোর নিজে খুব বেশি কিছু ভোট মানে সিট পাবে বলে মনে হয় না। আপনার আন্দাজ কি কতটা সিট পেতে পারে? 2 ডিজিট যাবে? আমি তো এই মুহূর্তে বলতে পারবো না। আমি বিহারে যাব, একদম গ্রাউন্ড লেভেলে জিনিসগুলো যখন প্রচারের সময় সব সংবাদ আসবে বা বোঝা যাবে তখন এটা বলা যাবে। আমি লাস্ট বার যেখানে গেছিলাম বিহারে এবং কিছু কিছু জায়গায় গেছিলাম, রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করেছিলাম, তখন আমার যা মনে হয়েছিল সেই অনুযায়ী 5-7টার বেশি সিট প্রশান্ত কিশোরের পাওয়ার কথা নয়, পাবে না। মানে পোলারাইজেশন পলিটিক্স, কাস্ট পোলারাইজেশন, তো কাস্ট পোলারাইজেশনের এর আগে বিহারে অনেকেই ভাঙতে চেয়েছে, নীতিশ কুমারও ভাঙতে চেয়েছে এর আগে কাস্ট পোলারাইজেশনের পলিটিক্স। নীতিশ কুমার সফল হয়নি। এর আগে সেই অর্থে বিহারের রাজনীতিকরা কাস্ট পোলারাইজ কিছু কিছু ক্ষেত্রে ভাঙার চেষ্টা করলেও বৃহৎ ভাবে নীতিশ কুমার ভাঙতে চেয়েছিল, কিন্তু নীতিশ কুমার সফল না হওয়াতে আবার কাস্ট পলিটিক্সে উনি ফিরে এসেছেন। আমার শেষ প্রশ্ন, শতাংশের বিচারে বিহারের সম্ভাব্য ফলাফল কি হতে পারে? একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনার কি মনে হয়? না, 60-65% এগিয়ে আছে এনডিএ জোট। জেতা নিয়ে এখনো পর্যন্ত আমার মনে হয় না, এখন যতক্ষণ না পর্যন্ত
আপনার পুরো একটা পিকচার এসেই যাচ্ছে, অ্যালায়েন্সটা কি হচ্ছে এবং প্রার্থী ঘোষণা হয়ে যাচ্ছে। তার আগে এটা বলাটা খুব অসুবিধাজনক, কারণ আমরা শুনতে পাচ্ছি বিজেপি ৩৯ ক্যান্ডিডেটকে প্রার্থী না করতে পারে। তারা যদি সেখানে বিক্ষুব্ধ প্রার্থী হয়ে দাঁড়িয়ে যায় বা অন্যান্য দল, কারণ অন্যান্য দল বলতে গেলে বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি, আপের খুব একটা কিছু প্রভাব নেই, আপ কিছু করতে পারবে না, কারণ আপের তো কাস্ট বেস নেই। কিন্তু বহুজন সমাজ পার্টির কাস্ট বেস আছে। তারপর হচ্ছে কাস্ট বেস মানে কাস্ট অ্যাপিল আছে, বেস কথাটা বললে ভুল হবে, কাস্ট অ্যাপিল আছে। সেখানে সমাজবাদী পার্টিরও কাস্ট অ্যাপিল আছে। তো এরা যদি নির্বাচনে অংশগ্রহণ করে ফেলে এবং বিক্ষুব্ধ প্রার্থীদের ক্যান্ডিডেট করতে আরম্ভ করে দেয়, তাহলে ভোটের রেজাল্টে দিক ওদিক হওয়ার একটু সুযোগ আছে। তবে এখনো গ্রাউন্ড রিয়েলিটিতে আমার মনে হয় ৬০-৬৫% আপনার পসিবিলিটি এনডিএর পক্ষে, ২৫-৩০ ম্যাক্সিমাম হতে পারে আপনার হাং অ্যাসেম্বলি হতে পারে, একটা জায়গায় পৌঁছতে পারে ৭-৮-১০টা ভোট। কারণ আরেকটা খুব মানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বিহারে পোলারাইজেশন আমরা বললেও দুজন কিন্তু ৩৭% ভোট পেয়েছে গতবারে। আদার্স ভোট কিন্তু ২৫%-এর মতো। আদার্স একটা বিগ ফ্যাক্টর। এখন প্রশান্ত কিশোর এই আদার্সে ডেন্ট করছে, এনডিএতে ডেন্ট করছে, কি ওই লালু যাদবকে ডেন্ট করছে, এটা এখনো বোঝা যাচ্ছে না। কারণ লাস্টে যে বাই ইলেকশন গুলো হয়েছিল সেখানে প্রশান্ত কিশোর জিততে পারেনি, কিন্তু অ্যাভারেজ 10% ভোট পেয়েছে। 10% ভোট কিন্তু কম নয়, একটা বিরাট সংখ্যা। আর লালু প্রসাদ যাদবের জেতার চান্স আমার মনে হচ্ছে ১০-১৫%-এর বেশি নয়, যদি সঠিকভাবে নির্বাচন মানে সঠিক স্ট্র্যাটেজিতে নির্বাচন করা যায়। তাহলে আমার মনে হয় লালু প্রসাদ যাদবের দল গতবারে ৮০টা পেয়েছিল, এবার ৪০-৪৫টায় নেমে আসতে পারে। থ্যাংক ইউ অমিতাভ দা, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.